ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল। আমরা আগের দিন কি করেছিলাম না, আমরা রেশিও প্রপোর্শনের প্রথমে প্রাথমিক অবস্থা থেকে শুরু করেছিলাম এবং 10টা কোশ্চেন করেছিলাম আর বলেছিলাম যে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে শীঘ্রই আসবো। তা আজকে দ্বিতীয় পার্ট অর্থাৎ 11 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করব। আর আগের দিন যে প্রসেসগুলো দেখেছিলাম তারই আরো অ্যাপ্লিকেশনগুলো আমরা আজকে দেখ। চলো আজকে আমরা শুরু করি। আর এই ক্লাসগুলোর ভালো করে বোঝার জন্য প্রিভিয়াস ক্লাসটা তোমরা আরেকবার দেখে নাও। চলো শুরু করা যাক। 37,500 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পায় বি এবং সি এর মোট ভাগের অর্ধেক। কি বলা আছে দেখো, এ পায় বি এবং সি এর মোট ভাগের অর্ধেক। ফলে আমাদের এই তিনজনের যে সম্পর্ক এবিসি এর তা কিন্তু বলা হয়। আবার কি বলেছে, বি পায় এ এবং সি এর মোট ভাগের 1/4 অংশ। তো দেখো এই অঙ্ক আমরা আদৌ করেছি এবিসি এর অঙ্ক, যে টাকা ভাগ করার ব্যাপারটা। স্যার টাকা ভাগ করার যে ব্যাপারটা, কিন্তু তখন আমাদের কি বলা ছিল, তখন আমাদের এ বি সি এর অনুপাত বলা ছিল, বা এ বি কে আর বি সি কে আলাদা আলাদা করে দিয়েছিল, আমরা জুড়ে নিতে পেরেছিলাম। কিন্তু এখানে সম্পর্কগুলো এমনভাবে বলেছে যে বলেছে তিনজনের সম্পর্ক, কিন্তু বাকি দুজনের সাথে তুলনা করে বলেছে, বাকি দুজনের সাথে তুলনা করে বলেছে। তাহলে আসো আমরা আগে কি করি দেখে নিই। কি দেখতে পাচ্ছি, এ পায় বি এবং সি এর মোট ভাগের অর্ধেক। অর্ধেক বাংলায় যদি আমরা বলি, কি বলি, অর্ধেককে 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এখানে কি করছি, এ আর তাদের সাথে জুড়ে দিয়েছিল কাদের সাথে, বি আর সি এর মোট। তাহলে আমরা কি বলতে পারি না যে বি আর সি যদি 2 টাকা পায় তার অর্ধেক মানে 1 টাকা পাবে এ। তাহলে এটা আমরা লিখি আগে। আর কি বলেছে, বি পায় এ আর সি যা পায় তা 4 ভাগের 1 ভাগ। ওরা যেভাবে বলেছে আমরা সেভাবেই প্রকাশ করি, 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এ আর সি যদি 4 টাকা পায় সেখানে বি পাবে 1 টাকা। তাহলে 4 হলে 1। এই আমাদের কোনো সময় আমরা এইভাবে সাজিয়ে দেয়, এইভাবে অঙ্কটা লিখে দেয়, বা কোনো সময় এইভাবে ভাষায় প্রকাশ করে। তাহলে আমরা এখান থেকে ওই আমাদের যেটা অভীষ্ট এ বি সি এই অনুপাত, যা না হলে আমরা A:B:C না হলে আমরা ওই যে টাকাটা বলে দিয়েছে 37,500 টাকাটা পাবো না, সেটা কি করে বের করবো। আমাদের প্রথমে কিছু শর্ত দেখি। এখানে দেখো কারা কারা আছে, এ আছে, বি আছে, সি আছে, যেভাবেই কাপো আছে তো তিনজন। আবার এখানে কে আছে, বি আছে, এ আছে, সি আছে। অর্থাৎ যে তিনজন প্রথমেই ছিল সেই তিনজনই পরে আছে, কিন্তু আলাদা আলাদা রূপে দেওয়া আছে। তাহলে এই যে 37,500 টাকাটা আমি এই যখন ভাগ করে দেব, তাদের মোট টাকাটা তো আর আলাদা হয়ে যাবে না। তার মানে এবিসি এখানে মোট যা পাবে, এখানকারও এবিসি তো মোট টাকা পাবে। কিন্তু আবার কি দেখছি, এই জায়গাকার মোট অর্থাৎ প্রথমটার মোট দেখায় 1 + 2 অর্থাৎ 3, কিন্তু এখানকার মোট দেখায় 1 + 4 = 5। এটা তো বাস্তবে সম্ভব না। তো আমাদের কাজ কি, একে বাস্তব রূপ দেওয়া, অর্থাৎ ওরা যা বলতে চাইছে সেখানে নিয়ে যাওয়া। তাহলে আমরা প্রথমটাকে 5 দিয়ে গুণ করে দিই, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে দুজনই হয়ে যাবে আমাদের কত, মোটটা 15। তাহলে প্রথমটা হয়ে গেল আমাদের 5:10, দ্বিতীয়টা হয়ে গেল আমাদের 3:12। ওই যে আগে যা পড়ছিলাম আমরা, 3 একে 3, 3 4 12। দেখো এটারও যোগফল আমাদের কত হয়ে গেল, 15। এটারও যোগফল হয়ে গেল আমাদের 15। এবার আমরা স্পষ্ট বুঝে যাচ্ছি যে প্রথম অবস্থায় এ কে কিন্তু একা রাখা হয়েছিল, আর দ্বিতীয় অবস্থায় বি কে একা রাখা হয়েছে। তাহলে দেখো মোট যদি আমার 15 হয়, প্রথমে এ যদি 5 থাকে আর বি যদি 3 হয়, অর্থাৎ এ আর বি মিলে হয়ে গেছে আমার 5 আর 3 8। তাহলে নিশ্চয়ই বাকিটা সি এর। তাহলে এখানে আমরা যদি চাই প্রথম আমরা পড়ছি, তার জন্য কি করি, এ বি সি এর রেশিও বের করে নিই। এ কে দেখা যাচ্ছে 5, বি কে দেখা যাচ্ছে 3, আর সি কোনটা না 15 থেকে এই 5 আর 3 কে বাদ দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের ফাইনাল রেশিও কি আসলো, 5:3:7। তাহলে এই রেশিও পেয়ে গেছি। এখন তো টাকাটা আমরা ভাগ করতেই পারবো। যোগফল আমাদের যা ছিল তাই, যেই 15, এই 15 কে ওরা বলছে 37,500। তোমরা বুঝেই যাচ্ছ কত দিয়ে গুণ করবো, 15 দুগুণে 30, আর 5 15 75, অর্থাৎ 2,500 টাকা দিয়ে গুণ করলেই হবে। তাকে অ্যান্সার চেয়েছে, বলেছে সি কে। দেখো এখানে কিন্তু সবসময় সি এ কে চাওয়াই পসিবিলিটি সব থেকে বেশি, কারণ যদি এ কে চায় তাহলে তো প্রথম থেকেই বের করে নিতে পারবো, এত খাটনি আমাদের খাটতে হবে না। আর না হলে কি চাইতে পারে, এ বি সি তিনজনকেই চাইতে পারে, আর একজনকে চাইলে অবশ্যই সি কে চাইলে
তাহলে সি এর টাকা কত? না সি এর রূপ দেখাচ্ছিল 7, তাহলে 7 কে কত দিয়ে গুণ করব? না 2500 দিয়ে গুণ করব। অর্থাৎ 2500 দিয়ে গুণ করলে আমাদের কত হয়ে যায়? 17,500 টাকা। তাহলে আমরা বলতে পারি সি এখান থেকে পাবে 17,500 টাকা। তাহলে দেখো যেসব অঙ্ক আমরা যখন আমরা আগে করতাম একাডেমিক স্তরে মাধ্যমিকের পরে, সব এক্স দিয়ে বড় করে লেন্দি করে করতে হতো। তাই কিন্তু আমরা যে যুক্তিগুলো করেছি সেই লজিক অনুযায়ী আমরা যদি করি তাহলে আমাদের খুব কম সময়ে আমরা সলভগুলো করতে পারবো এবং ক্যালকুলেশনও আমাদের খুব ইজি হবে। চলে আসি এর পরের অঙ্কতে। আজকের অঙ্ক কিন্তু এক্সাম ওরিয়েন্টেড এর জায়গায় চলে এসেছি আমরা। কারণ আগের দিন আমরা কি করেছি? বেসিকটা করেছি। আগের আমরা পার্ট 1 এ বেসিকের পরে সেখান থেকে কিছু অঙ্ক করেছি। আজকে চলে এসছে কিন্তু পুরোটাই আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো থাকে, পরীক্ষার যেসব কোয়েশ্চেনগুলোতে থাকে, গত বছর সিতেও যেগুলো এসেছিল তা নিয়ে। এই রেশিও এন্ড প্রপোর্শন অঙ্কর মধ্যে সবথেকে ফেমাস যে কোয়েশ্চেন হয় তা হয় এই যে টাকা পয়সার ওই কয়েনের অঙ্কগুলো। আমরা ছোটবেলা থেকে করেছি কয়েনের অঙ্কগুলো। কয়েনের অঙ্ক কি বিশেষত্ব কি? না কয়েন তো অনেক ধরনের হয়। ৳১ কয়েন, ৳২ কয়েন, নোট হলে ৳৫ নোট, ৳২ নোট, ৳১০ নোট। এই যে প্রতিটা কয়েন বললাম বা নোট বললাম, মুদ্রা বললাম, এরা নিজস্ব ভ্যালু একটা আছে। ৳২ ভ্যালু ২, ৳৫ ভ্যালু ৳৫, ৳১০ ভ্যালু ৳১০। কিন্তু তারা সংখ্যা হিসেবে তো সবাই একটা। তার মানে একটা বিভিন্ন মুদ্রা যদি থাকে তাদের মূল্যগুলোও কিন্তু ভিন্ন হয়ে যাবে। তাহলে এই অঙ্কে যদি স্পেশালাইজ করতে হয় কয়েনের অঙ্কতে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি আমাদের সংখ্যা বলা থাকে তাহলে অনুপাতটা নিশ্চয়ই সংখ্যা দেবে না। কেন যদি সংখ্যা দেয় তাহলে অন্যান্য যেসব অঙ্কগুলো আছে তার থেকে একে আলাদা করা হলো কি করে? সংখ্যা ডাইরেক্ট ভেঙে দেবো এই যে আগের অঙ্কটা যে করলাম। তাহলে এখানে কি থাকবে? আমাদের যদি সংখ্যা বলে তাহলে অবশ্যই আমাদের মূল্যের অনুপাত দেবে। এই দেখো এখানে মূল্যের অনুপাত হচ্ছে। তাহলে সংখ্যাকে তো আমরা মূল্য হিসেবে ভাঙতে পারি না। কারণ আমি যদি বলি আমার কাছে ৳১ আছে একটা, ৳২ আছে আর ৳৫ আছে। তাহলে এটা একটা থাকলে তাহলে এটি সঠিক মানে বোঝাবে? সংখ্যার অনুপাত তো ১ বোঝালো। কিন্তু তার মূল্যের অনুপাত কি আর ১ বোঝাবে? তা তো না। তাহলে আমাদের ১ম কাজ কি হবে? যে পোরশনটাকে আমাকে ভাঙতে বলছে, কারণ আমার কাছে সংখ্যাটা মূল যে সংখ্যা সেটা কি আছে? না তার মুদ্রার সংখ্যা আছে ৩৭৮। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমরা অনুপাতটা সংখ্যার অনুপাত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই সংখ্যাকে আর ভাগ করতে পারব না। যদি মুদ্রা বলা থাকতো টাকায় যে আমার এখানে ৳৫০০ আছে, তাহলেও কিন্তু এই অনুপাতে ভাঙতে পারতাম। কারণ সেটা মূল্যের অনুপাত। তাহলে সেটা আমরা আশা করছি কোনো সময়ই থাকবে না। তাহলে এই অঙ্ক তার বিশেষত্ব হারাবে। তাহলে আমরা ১ম কি করি? আমরা দেখে নিই কি আছে আমাদের মূল্যের অনুপাত। কি আছে আমাদের মূল্যের অনুপাত? আমাদের মূল্যের অনুপাত আছে ১৩, ১১ আর ৭। মূল্যের অনুপাত বলতে যে কত টাকা করে তারা আছে। আমি বারবার আর লিখছি না। যে আপনার বলাই ছিল ১ম এ কে থাকবে? ৳১, পরে ৫০ পয়সা, পরে ২৫ পয়সা। মানে এটা ৳১ জায়গা, এটা ৫০ পয়সার জায়গা, এটা ২৫ পয়সার জায়গা। যেহেতু ওরা সাজিয়েছিল আমরাও সেভাবে সাজিয়েছি। তাহলে এখানে মানে কি বোঝাচ্ছে দেখো? ৳১ কয়েন আছে ৳১৩, ৫০ পয়সার কয়েন আছে ৳১১ আর ৳৭ কয়েন আছে ২৫ পয়সার কয়েন আছে ৳7। আমরা এখান থেকে কনভার্ট করতে চাইছি তাকে সংখ্যাতে। মানে সংখ্যায় তারা কতগুলো আছে বা তাদের অনুপাতটাই বা কি আছে। তাহলে ৳১৩ যদি ৳১ কয়েন থাকে, ৳১ মধ্যে কয়েন একটাই থাকে। তাহলে আমরা কি বলতে পারি? ১৩ ইন্টু ১ হলো। ৳১ মধ্যে ৫০ পয়সা কটা থাকে? না ২ টো থাকে। অর্থাৎ ২ টো ৫০ পয়সার কয়েন নিলে ৳১ হয়। তাহলে এরকম আমার কাছে কটা ছিল? না ৳১১ র ছিল। তাহলে ৳১১ থাকলে তার ডাবল হয়ে গেল আমার ৫০ পয়সা। আরো দেখি, না ২৫ পয়সা। ২৫ পয়সা থাকে কটা? ৳১ র ভেতরে? না ৪ খানা কয়েন থাকে। তার মানে এই যে ৳৭ আছে, এই ৳৭ র এরকম ৪ ডাবল হয়ে গেল আমাদের সংখ্যা। আমরা যদি ছোট করতে পারতাম তাহলে করতাম। এখন ছোট করতে পারছি না তাহলে এটাই রেখে দিই। ১৩ একে ১৩, ১১ দুগুণে ২২ আর ৪ সাতে ২৮। আমাদের কাজ 90% শেষ। যে মূল্য থেকে সংখ্যাতে আমরা কি করে কনভার্ট করব তা হয়ে গেছে। এবার কি বলেছিল? এই সংখ্যা ছিল ৩৭৮ টি। আমরা যোগ করে দেখি আমাদের সংখ্যা কত হয়? ২৮, ৩০, ৫০, ৬০, ৬৩ যোগ করলে আমাদের কত দেখায়? আমাদের দেখায় ৬৩। তাহলে ওরা কি বলছে? এই ৬৩ কেই ওরা কত বলে দিয়েছে? ৩৭৮। তোমরা শেষের নাম্বারটা দেখেই এতক্ষণে বুঝে গেছো কত দিয়ে গুণ করতে হবে? না ৬ দিয়ে গুণ করলেই আমাদের হবে ৩ ৬ ১৮ ৮ হাতে ১ ৩৬ আর ১ ৩৭। কি চেয়েছে?
না 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা? তাহলে আমরা যা সংখ্যা থাকবে তার 6 গুণ করব। 6 দুগুণে 12, 2 হাতে 1, 12 একে 13 অর্থাৎ 32। তাহলে দেখো এখানে সংখ্যারই উত্তর চেয়েছে, তাহলে আমরা সংখ্যাই বের করতে পারতাম। পরীক্ষার হলে যদি এরপরেও কিছু চায় যে টাকায় কনভার্ট করো, তো টাকায় আমরা যাবো পরে। ক্লিয়ার আশা করি যে আগে এই সব অঙ্ক সব করেছি পরের পার্টটা, কিন্তু তার এক্সামে কি থাকে যে টাকা পয়সার অঙ্ক রিলেটেডে, সেই প্রথমের পার্টের আমরা সাথে নিয়ে আমরা এখানকার অঙ্কগুলোকে সলভ করছি। চলো এরপরে আরো কয়েন এবং মুদ্রার আরো কিছু অঙ্ক দেখে নিই। একটি থলিতে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা একই কয়েন রেখেছে। মুদ্রা রয়েছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা 25 পয়সার মুদ্রার সংখ্যার দ্বিগুণ। আর 1 টাকার মুদ্রার সংখ্যার 4 গুণ। কাকে বলেছে? 50 পয়সার মুদ্রা 25 পয়সারই দ্বিগুণ আর 1 টাকার মুদ্রার 4 গুণ। তার মানে অনুপাতটা ওরা সংখ্যারই বলেছে, কিন্তু ভাষায় বলেছে, নাম্বারে প্রকাশ করেনি। আসছি আমরা পরে। মুদ্রাগুলির মোট মূল্য 560 টাকা। এই যে এখানে চলে এসেছি, এবার মূল্য চলে এসেছে। তার মানে আমাকে সংখ্যার যে অনুপাত হওয়ার কথা সেটাও ওরা ভাষায় প্রকাশ করেছে, ওরা নিউমেরিক্যালি বলেনি, নাম্বার দিয়ে দেয়নি। আর তার উপরে আমাকে আবার কি করতে হবে না, তাকে মূল্যে কনভার্ট করতে হবে, তারপরেই আমরা ভাঙতে পারবো। তাহলে আমাদের কাছে ধরে নিই আমাদের সংখ্যার যে অনুপাতটা আছে, কারণ ওরা তো বলেছে, সেটা আমরা এবার লিখব। 50 পয়সার সাথেই তুলনা করেছে কিভাবে না, 50 পয়সাটা আমাদের ছিল বেস, এই 50 পয়সাটা 25 পয়সার দ্বিগুণ আর 1 টাকার 4 গুণ। তাহলে 2 আর 4 এদের লসাগু করলে কত হয়? 2 আর 4, 2 আর 4 এর লসাগু মানে আসলে কোন সংখ্যাটা না, 2 এবং 4 দুটো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো, এমন কোন সংখ্যা? আর সেটা আমরা কি করি, 4। 4 কেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, 4 কে তো আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। কেন কি বলেছিল? দ্বিগুণ বলেছিল আর 4 গুণ বলেছিল। তাহলে আমরা সংখ্যার ক্ষেত্রে ওরা কি বলেছে যে 50 পয়সার কয়েন 25 পয়সার কত দ্বিগুণ। তাহলে আমরা 50 পয়সাটাকে 4 ধরে নিই, কারণ এই যে ভাগ করতে পারবো তো আমরা দুটো দিয়ে। তাহলে 25 পয়সা যদি দ্বিগুণ হয়, তাহলে 25 পয়সা নিশ্চয়ই ওর অর্ধেক। তাহলে আমরা কি করি, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত লিখতে পারি না? 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 লিখতে পারি। দেখো 25 পয়সার দ্বিগুণ। আর কি বলেছে, এই 50 পয়সার সংখ্যাগুলোই 1 টাকার 4 গুণ। তার মানে 1 টাকার 4 গুণ বলতে উল্টো করলে কি হবে, 4 ভাগের 1 ভাগ। তাহলে এই 4 কে আমরা 4 দিয়ে ভাগ করলে 1। আরেকবার বলে দিই কি করেছি, যেহেতু 50 পয়সার সাথে এই দুজনকে তুলনা করেছে, তার জন্য আমরা কি করেছি, 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, তাদের লসাগু ধরে নিয়েছি। তোমরা চাইলে গুণও করতে পারো। কত হয়েছে? 4। তাহলে এই 50 পয়সার কয়েনটাকে আমরা কটা ধরে নিয়েছি? 4 খানা। তাহলে 4 খানা যদি 50 পয়সার কয়েন থাকে, সে ছিল 25 পয়সার কয়েনের দ্বিগুণ, তাহলে 25 পয়সার কয়েনের তার অর্ধেক হয়ে যাবে। এই দেখো 25 পয়সার কয়েনের দ্বিগুণ। আর 1 টাকার কয়েনের 4 গুণ, তার মানে উল্টো দিকে দেখলে 4 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এই 1 টাকার কয়েনের 4 গুণ হয়েছে। আশা করি বোঝা গেছে। না হলে পরে কি করে এই প্রথম দিকের অনুপাতগুলো করেছিলাম সেভাবে করবো। আসলে আমরা অঙ্কতে ফিরে আসি। এইটা সংখ্যা, আমি আর লিখলাম না, প্রথমটা 1 টাকা, পরেরটা 50 পয়সা, পরেরটা 25 পয়সা। ফলে সংখ্যায় কি আছে? 1 টাকার কয়েন একটা আছে। 50 পয়সার কয়েন কটা আছে না, 50 পয়সার কয়েন 4 খানা আছে। আর 25 পয়সার কয়েন কটা আছে না, 25 পয়সার কয়েন 2টো আছে। তাহলে আমরা যখন পয়সার সাথে টাকা মিশে যাবে, তখন তাকে একটা নির্দিষ্ট জায়গায় নেবো, হয় টাকা নাহলে পয়সা। এবার কোথায় যাব? পয়সায় গেলে আমার পূর্ণ সংখ্যা থাকবে, কিন্তু যদি টাকায় যাই তাহলে ভগ্নাংশ হয়ে যাবে। মানে আমি যদি বলি যে 50 পয়সাটা একটা টাকায় লিখবো, তাহলে আমাকে 1-এর 2 লিখতে হয়। আর যদি 25 পয়সা হয়, তাহলে 1 টাকা 4 ভাগের 1 ভাগ লিখতে হয়। ফলে ভগ্নাংশ চলে আসলে আমরা কি দেখছিলাম, ভগ্নাংশ চলে আসলে আমরা অসুবিধা হয় আমাদের ক্যালকুলেশন করতে, ফলে পূর্ণ সংখ্যাতেই রাখবো। তাহলে এটা 1 টাকার জায়গা। 1 টাকা বলতে 100 পয়সা। এরকম 100 পয়সার কয়েন একটা ছিল। কারণ মূল্য আমরা কিসে আসছি? আমরা মূল্যতে কনভার্ট করছি। আবার এখানে এটা 50 পয়সা। তাহলে 50 পয়সার কয়েন কটা ছিল? না 4 টে ছিল। আর এটা কার জায়গা? এটা 25 পয়সা। 25 পয়সার কয়েন কটা ছিল? না 2 টো ছিল। তাহলে আমাদের ক্যালকুলেশন এখানে মূল্যতে কনভার্ট হয়ে গেছে। এটা 25 দুগুণে 50, এটা 200, এটা 100। তাহলে 50 দিয়ে যদি ভাগ করে দিই, কত পড়ে থাকে? প্রথমটা ভাগ করলে 1, এইটা ভাগ করলে 4, এইটা ভাগ করলে 2। তাহলে আমাদের রেশিও কি হয়ে গেল? আসলে মূল্যের রেশিও 2:4:1। যোগ করলে কত দেখা যাচ্ছে? 4, 2 যোগ 4 যোগ 1 কত? 6 আর 1 7। মানে আমাদের মূল্য দেখাচ্ছে 7 টাকা। যদি আমাদের এইভাবেই কয়েন থাকতো, ওরা বলে দিয়েছে 560 টাকা। আমরা চলে আসি 7 কেই
এতক্ষণে আমাদের রপ্ত হয়ে গেছে। আমরা আগে অনেকবার অঙ্ক করেছি যে এটা কত দিয়ে গুণ করলাম না ৮ দিয়ে গুণ করলাম। ৭ ৮ ৫৬, ৮ না আসলে ৮০। কাকে চেয়েছে? বলছে ৫০ পয়সার। এই যে ৫০ পয়সা কত হয় ৫০ পয়সা? ৪ ৮ ৩২ কত? ৩২০। কিন্তু কি পেয়েছি ৩২০? ৩২০ তো আর সংখ্যা পাইনি। কি পেয়েছি? মূল্য পেয়েছি। আমাদের উত্তর কি চেয়েছে? আমাদের বলেছে ৫০ পয়সার মুদ্রা কয়টি আছে? টি। তাহলে আমাদের যদি ৫০ পয়সার মুদ্রা ৫০ পয়সা থাকে ৩২০ টাকার, তাহলে প্রতিটা টাকার মধ্যে দুটো করে ৫০ পয়সা অর্থাৎ সংখ্যা হয়ে যাবে ৩২০ ইন্টু ২ কত? না ৬৪০ টি। তাহলে আমরা কি উত্তর দিতে পারি? না আমাদের ৫০ পয়সার কয়েন ছিল ৬৪০ টি। আশা করি কি করে সংখ্যা থেকে মূল্য এবং মূল্য থেকে সংখ্যাতে আমরা কনভার্ট করব তা বুঝতে পারছি। আমাদের বাস্তব প্রয়োগ, আমাদের পকেটে টাকা, কয়েন থাকে। আমরা যেভাবে সেই হিসেবগুলো করি তারই ইউটিলাইজ এখানে করব। তাহলে দেখবা আর ওই ভাগ করব না গুণ করব এগুলো মনে রাখতে হবে না। কয়েকবার ভিডিওটা দেখো, দেখে তোমরা আবার প্র্যাকটিস করো। বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন পেয়ে যাবে। সলভ করো। আশা করি ক্লিয়ার হবে। চলো এর পরের কোয়েশ্চেনে আমরা আসছি। এবার যে অঙ্কগুলো মূল যে অঙ্কগুলোতে আসছি তা এক প্রকারের মিশ্রণের অঙ্কতে মিশ্রণে আমরা আরো ডিটেইলসে শিখতে পারবো। কিন্তু অনুপাতের যেহেতু অঙ্ক তাহলে এর মানেগুলো আমরা বুঝবো। আমরা আজকে প্রথম যখন শুরু করেছিলাম তখন কি দেখাচ্ছিলাম? আমরা যখন সমানুপাতে প্রকাশ করছিলাম তখন দেখাচ্ছিলাম যে কোনো একটা সংখ্যাকে ছোট বা বড় আকারে লিখে তার অনুপাত প্রকাশ করা হয়। তার মানে মূল যে মূল যে ঘটনা সেই ঘটনাতে অনুপাতের প্রকাশ নাও থাকতে পারে। মানে দেখো, যদি আমরা বললাম যে আমার কাছে ১০০ টাকা ছিল আর আমার ভাইয়ের কাছে ৫০ টাকা ছিল। আমার কাছে ১০০ টাকা আর আমার ভাইয়ের কাছে ৫০ টাকা ছিল। কিন্তু যখনই আমি এদের অনুপাত আকারে লিখব তখন আমাকে লিখতে হবে ১০০ আর ৫০ হয়ে যাবে ছোট করলে 2:1। এবার গিয়ে বললাম এই ভাইটাকে আমাকে একজন ২০ টাকা দিয়েছে আর আমার ভাইকে ১০ টাকা দিয়েছে। বা আমাকে ২০ টাকা দিয়েছে, আমার ভাইকে ৩০ টাকা দিয়েছে। বা এরকমও হতে পারে আমাকে ৩০ টাকা দিয়েছে, আমার ভাইকে ১০ টাকা দিয়েছে। তাহলে যখন যোগ করি আমার এই অনুপাতের সাথে কি আমি আর ওই ২০ টাকা ৩০ টাকা যোগ করতে পারবো? কারণ এটা তো তার তুলনাটা বলা যাচ্ছে। আর যেটা মূল বলেছে ওটা তো টাকায় বলে দিয়েছে। তাহলে করব কি করে? তাহলে এরকমই পরিস্থিতি আমরা অঙ্কগুলোতে পাবো, যেসব জায়গাতে যোগ বা বিয়োগগুলো আমরা করতে যাবো। কোথায়, কোথায় পাবো? মূল জায়গাটা ধরো আমরা মিশ্রণে চলে আসি। মিশ্রণের মানে আসলে কি? মিশ্রণের মাসনে কিন্তু আসলে মেশানো। আর মেশালে কি হয়? পরিমাণগতভাবে তারা বাড়তি হয়। তার মানে আসলে আমাদের যদি অঙ্কটা সাধারণ জায়গায় থাকে তাহলে আমরা দিব্যি বলতে পারি যোগ করে দিলেই যে প্রশ্নের উত্তর চায় তা বলতে পারি। আরেকটু যদি তোমাদের ক্লিয়ার করতে হয় তাহলে দেখো আমি বললাম আমাদের কাছে মিল্ক অ্যান্ড ওয়াটার মানে দুধ আর জল আছে। প্রথমটাতে আছে ৮ লিটার আর আমার জল আছে ২ লিটার বা ৩ লিটার। বললাম আমি আরেকটা পাত্রের মধ্যে এটা মিক্সার ছিল, মিশে আছে এরা। আরেকটা পাত্র ছিল যেখানে আমার কাছে দুধ আছে ৫ লিটার আর জল আছে ১ লিটার। আমি বললাম এই দুটো পাত্রকে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে বলো ওই নতুন যে পাত্র বড় পাত্রটাতে যে দুধ আর জল আছে তারা কতটা, কতটা আছে। আমাকে যদি বলে আমরা নিশ্চয়ই করতে পারবো। কেন করতে পারবো? এই ৮ আর ৫ যোগ করলে বলে দিলাম ১৩ লিটার। আর এই ৩ আর ১ যোগ করে বলে দিলাম ৪ লিটার। কেন করতে পারবো? কারণ এর ইউনিট গুলো বলা আছে লিটারে। ফলে লিটারকে আমিও যা বুঝি, তুমিও তা বোঝো। পৃথিবীর সবাই এখন মডার্ন যে সভ্যতা যা চলছে তাদের সবাই লিটারকে ওটাই বোঝে যে তার পরিমাপ বোঝে ১ লিটার। কিন্তু আমি যদি এই লিটারের পাশগুলো থেকে এই লিটারকে তুলে দিতাম, এর পাশ থেকে লিটার তুলে দিতাম। আর বলতাম আমাদের প্রথমটাতে আছে না 8:3 তে আর 5:1 এ। এখন আর আমরা যোগ করতে পারছিলাম না। কিন্তু যোগ আমাদের করতে হবে, নাহলে তো হবে না কারণ মিশ্রণ মানেই যোগ। ফলে পারছি না কেন? কারণ এই ৮ কে এখানে কি প্রকাশ করেছে তা জানি না। আর এই ৩ কেই বা ৫ কেই বা কি বলেছে তা আমি জানি না। ফলে এই যে না জানা, তুলনাটাকে না শুধু তুলনা জানা, প্রকৃত মান না জানা, তার জন্যই আমরা আটকে যাই, যোগ আর বিয়োগ করতে পারি না এবং তার জন্য কি করি আমরা x, y ধরি। ফলে আমাদের অঙ্ক হয়ে যায় লেন্থি। তাহলে এই যুক্তিগুলোকে যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা করতে পারবো। চলো তাহলে আজকে এই পোরশনগুলোই আমরা দেখি কি করে যুক্তি এপ্লাই করে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারবো। কি করে হয়? তার আগে আরেকটা উদাহরণ দেখে নাও। ধরো আমরা সবাই কোল্ড ড্রিংকস খাই।
এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটায় কি আছে? বলছে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ৩০০ ml এর বোতল, সাধারণত আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই। আর বাড়িতে যখন নিয়ে যাই তখন একটা নিই কত? না ২.৫ লিটারের বা ২ লিটারের বোতল। এখন এটাও যদি কোনো নির্দিষ্ট কোল্ড ড্রিঙ্কস হয় আর এটাও যদি সেই একই কোম্পানিরই ওই কোল্ড ড্রিঙ্কসটাই হয়, তাহলে কি এদের দুজনের স্বাদের পরিবর্তন হবে? স্বাদের পরিবর্তন হবে না। তার মানে কি কোম্পানি আমার জন্য ৩০০ লিটারের জন্য ওই জল আর তার চিনি রং মেশায় ততটা মিশিয়েছে। আর ২ লিটারের জন্য কি সেই ততটা মিশিয়েছে? তা তো না। কোম্পানি আগে কি করেছে? আগে টেস্ট করার জন্য একটা ঠিক করে নিয়েছে। সে দেখেছে যে ১ লিটার জলের সাথে ১ লিটার জলের সাথে ১০০ গ্রাম যদি চিনি মেশাই, তাহলে আমার ওই কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ আসে। অর্থাৎ ১ লিটার বলতে ১০০০ ml আর তার সাথে ১০০। তার মানে 10:1 এ তার জল আর চিনি যদি মেশায় তাহলে এই স্বাদটা আসবে। সে তো হাজার লিটার তৈরি করছে। তাহলে যখন যেরকম দরকার, যদি ১০ লিটারের সাথে আমি ১ কেজি মেশাবো। যদি আমাকে বলে ১০০ করতে হবে তাহলে ১০ কেজি মেশাবো। তার মানে তার অনুপাতটা তারা আগে ঠিক করে আর সেটা সব জায়গাতে প্রকাশ পায়। সব জায়গায় প্রকাশ করবো তোমার তার ভলিউমটার না। অনুপাতিক হারে বাড়তে থাকে অর্থাৎ সমানুপাতে হয়। তাহলে এবার আমরা যদি এখানকার অঙ্ক পড়তে যাই, যেই অঙ্কতে যে এই শরবতের অঙ্কগুলো বা যেকোনো মিক্সচারের অঙ্কগুলো আছে তা আমরা এখানে কি করে প্রভাব পড়ব? আমাদের এই অঙ্কটাতে কি বলেছে? বলেছে আমাদের ২ টো পাত্র ছিল। কি পাত্র? সরি, এখানে কি বলেছে? ২ টো মিশ্র ধাতু ছিল। এই ২ টো মিশ্র ধাতুতে কি ছিল? সোনা ছিল আর তামা ছিল। তাদের অনুপাত কি? 5:3 আর 5:11। এই দুটি ধাতু সমপরিমাণ নিয়ে গলিয়ে, সমপরিমাণ বলতে এটা ১ কেজি নিলে ১ কেজি, এটা ৫০০ নিলে এটা ৫০০, এটা ১০ গ্রাম নিলে এটা ১০ গ্রাম। ফলে সমপরিমাণ নির্দিষ্ট পদ তা না, কিন্তু দুজনের সমান। সমান মানে কি? শুধু কি সোনা? ওই যে মিশ্র ধাতুটা বলেছে সে কি শুধু সোনা? নাকি সোনা আর রূপো মিলিয়ে তার তৈরি হয়েছে? তার মানে সোনা আর রূপো এটা মিলিয়ে যত গ্রাম আমি ১ম এ নেব বা যত কেজি নেব, পরেরটাও সোনা আর রূপো মিলিয়ে তত কেজি বা তত গ্রাম নেব। তার মানে আমাদের পুরো মোট আয়তনটা যদি সমান হয়, তাহলে ওরা যা বলছে সেই যুক্তিতে আমরা আসতে পারছি। কি দেখাচ্ছে আমাদের? 5:3 আর এটা কত দেখাচ্ছে? 5:11। আমরা এর প্রাথমিক যোগটা যেটা ওরা বলছে মোট আয়তন কত দেখায়? না ৫ আর ৩ কে যোগ করলে দেখায় ৮। কিন্তু এই ৫ আর ১১ কে যোগ করলে দেখায় ১৬। তাহলে এরা দুজন কি সমান হয়েছে মোট আয়তন? হয়নি। কারণ ওরা কি বলেছিল? সমান সব। তাহলে ফার্স্ট আমরা সমান করব। কি করে সমান করব? ওই আগে এটা পি সমান করছি আর মোট সমান করছি। মানে 5 + 3 আর 5 + 11। তাহলে এখানে কি হচ্ছে? এটাকে আমরা ১৬ দিয়ে গুণ করি, এটাকে আমরা ৮ দিয়ে গুণ করি। তোমরা যদি ঠিকঠাক বুঝে যাও তাহলে ৮ আর ০ লসাগু করলে ১৬ হয়। তাহলে ১৬ কে প্রকাশ করতে পারো। না হলে ঝামেলায় না গিয়ে এইখানে গুণটা যদি আমার হয়ে যায়, কাটা যায়, তাহলে কেটে নেব। ওই লসাগুও করতে হয়। কিন্তু বড় গুণ করব না। তাহলে আসলে ২ দিয়ে গুণ করছি। ৫ দুগুণে ১০, ৩ দুগুণে ৬ আর এখানে ৫ একে ৫, ১১ একে ১১। দেখো দুজনেরই যোগফল কত হয়েছে? যেটা আমরা করেছিলাম ১৬ আর ১৬ আমাদের যুক্তি মিলেছে। সিম্পল যোগ করো সোনার সাথে সোনা আর রূপোর সাথে রূপো, তোমাদের অ্যান্সার। এটা যোগ করলে ১৭, এটা যোগ করলে ১৫। আমরা বলতে পারি কি? আমাদের পরবর্তীকালে যে মিশ্রণ তৈরি হবে সেটা ১৫:১৭ তে হবে। তাহলে আমরা বোঝা গেছে আমরা কি করব? ভগ্নাংশ রূপ দেব না। ওরা সমান বললে সমান করব। চলো এর পরের ধাপে এগিয়ে যাই। এই ৩টি পাত্রের আয়তনের অনুপাত যেখানে আসলাম, যদি গ্লাসের অঙ্ক থাকে তাহলে সবসময় পাত্রগুলো তো সমান নাও হতে পারে। সোনা রূপা তো সমানভাবে দুটো নাম মেশাতে পারি। ওরাও তো বলতে পারে। তাহলে এবার এখানে কি আসলো? আগের অঙ্কটাতে একটু চলে যাই। আগের অঙ্কটাতে আমাদের কততে সমান হয়েছিল? না আগের অঙ্কটাতে আমাদের ১৬ তে। তার মানে ওদের ভলিউম কিরকম দেখাচ্ছিল? ১৬:১৬। এবার আমাকে বলেছে না স্যার সমান মেশাতে হবে না। আপনি 2:3 তে মেশান। কথাটার মানে কি? কথার মানে ১ম টা যদি ২ কেজি হয়, তাহলে দ্বিতীয়টা ৩ কেজি হবে। ১ম টা যদি ২ গ্রাম হয়, দ্বিতীয়টা ৩ গ্রাম হবে। ১ম টা যদি ২ ml হয়, দ্বিতীয়টা ৩ ml। তার মানে আমরা সমান করার পরে আমরা যদি ১ম টার সাথে ২ গুণ করি আর তারপরটার সাথে ৩ গুণ করি, তাহলেই তো তারা 2:3 অনুপাতে হয়ে যায়। এই যে সমান করেছিলাম, এই কথার আসল মানে কি জানো? এই কথার মানে আসলে হচ্ছে আমরা ইউনিটে প্রকাশ করেছি, এককে নিয়ে এসেছি। বলি না আমরা ১ মিটার, ১ লিটার। এই ১ মিটার তার মানে আমরা কোনদিন শুনেছি কি
যে 2 লিটারের সংজ্ঞা কি? শুনিনি। কেন শুনিনি? কারণ সবসময় একককেই মনে রাখা হয়, তা দিয়ে সব জায়গাতে যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? যে 1 লিটার আমার কাছে আছে। এবার যদি আমরা 2 লিটার চাই 2 দিয়ে গুণ করব, 3 লিটার চাই 3 দিয়ে গুণ। তার মানে আমরা যদি কোনো সময় ভলিউম আলাদা, আলাদা থাকে, অনুপাত আলাদা থাকে বা অন্য কোনো অঙ্কতে গিয়ে ভলিউম পাল্টাতে হয়, তাহলে ফার্স্ট আমরা সমান করব, তারপরে তার ভলিউম পাল্টে দেবো। চলো তাহলে এই অঙ্কতে আমরা আসি। কি আছে আমাদের? না ৩ টি পাত্রতে যেখানে আছে, প্রথমটাতে 3:1, তারপরটাতে 4:1, তারপরটাতে 3:2। আগে কি করবো আমরা করেছি? আগে আমরা করব আমাদের ভলিউমটাকে সমান করব। কিভাবে সমান করব? প্রথমটাতে 4, তারপরটাতে 5, তারপরটাতে 5। সমান করার পরে কি হবে? এখনো তো সমান হয়নি। কিভাবে সমান করব? ফার্স্ট এরটা 5 দিয়ে মাল্টিপল করি, দ্বিতীয়টা 4 দিয়ে গুণ করি, তৃতীয়টাও 4 দিয়ে গুণ করি। দেখো 4 আর 5 এর লসাগু কত হয়েছিল? 20 হয়েছিল। তাহলে প্রথমটা 20 এর জন্য 5, পরেরটা 4, তারপরেরটা 4। এবার ভলিউম যখন আমাদের সমান হয়েছে, তার মানে কি 4 5 20, 4 5 20, 4 5 20, সবাই হয়ে গেছে সমান। এবার আমরা কি করব? আমাদের ভলিউম পাল্টাবো। কি করে ভলিউম? প্রথমটা 2 হলে পরেরটা 3, তারপরটা 4। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দিই, পরেরটাকে 3 দিয়ে গুণ করে দিই, পরেরটাকে 4 দিয়ে গুণ। অর্থাৎ আসলে আমরা এই গুণগুলো করলাম। কি করলাম প্রথমে? ফার্স্ট আমরা ভলিউম সমান করব, তারপরে আমরা ভলিউম পাল্টাবো। যদি পাল্টানোর প্রয়োজন থাকে, যদি না থাকে তো সমস্যা নেই। এইবার দেখো যতবার আমরা গুণ করছিলাম, কি বলছিলাম? যে গুণগুলো যদি হয়, আমরা চাইলে কি করব? ছোট করে দেবো। আসলে এটা 2 1, এইটা 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 2। মানে আসলে আমরা প্রথমটাকে গুণ করলাম 5 দিয়ে, পরেরটাকে গুণ করলাম 3 দুগুণে 6 দিয়ে, তারপরটাকে গুণ করলাম 4 দুগুণে 8 দিয়ে। তোমরা যদি না ছোট করো কোনো সমস্যা নেই, পরে আবার আমাদের গিয়ে ছোট করতে হবে এবং সেটা গুণ করার পরেও। ফলে একবার গুণ করতেও হবে, আবার পরে গিয়ে ভাগ করতেও হবে সেটা দিয়ে। ফলে তুমি একই প্রসেস উল্টো করছো, তোমার শুধু সময় অপচয় হচ্ছে। তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 3 5 15 আর 5 1 5। পরেরটা 6 দিয়ে, এই যে 3 দুগুণে 6 দিয়ে গুণ করলে 4 6 24 আর 4 8 6 1 6। তারপরটা 4 দুগুণে 8 দিয়ে গুণ করলে 3 8 24 আর 8 দুগুণে 16। এবার কি? যেহেতু মেশাই, আমরা কি জানি? মেশানো মানে যোগ করা। তাহলে আমরা কি করব? দুধের পোর্শন আর জলের পোর্শন যা আছে তা যোগ করব। কত হয়? 16 আর 6 যোগ করলে 22, 22 আর 5 এ 27। এটা 24 24 48, 58 আর 5 এ 63। যদি ছোট করতে চাই তাহলে ছোট করব, কিন্তু আগে দেখে নেব এই অনুপাতেই আছে নাকি। এই পরীক্ষায় এটাই দিয়েছে 63:27। তাহলে এখানকার আমাদের উত্তর 63 আর 27। আর যদি না থাকতো তাহলে দেখো এই 63 আর 27 কে ছোট করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 7:3 হতো। বোঝা গেছে কি করে আমরা ভলিউম পাল্টাবো? আগে আমরা কি করব? ভলিউমকে সমান করব, তারপরে তার ভলিউম পাল্টাবো। চলো এর পরের কোশ্চেনে চলে যাই আমরা। আরেকটা দারুণ অঙ্ক, বহুবার বহু ক্ষেত্রে এসছে, বহু এক্সামে এসছে। সে ছোট এক্সাম থেকে একদম উপরতলার এক্সাম পর্যন্ত। তার মানে একদম মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন থেকে একদম গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা হয়, বহু জায়গায় এসেছে। কি? এই যে আমরা বিভিন্ন জায়গার অঙ্কগুলোর কথা বলছিলাম, এই যে শরবতের ক্ষেত্রে, তাতে কি থাকবে? এই যে গ্লাস বা পাত্র বা ওই যে সোনার উপর ওজন, এটা তো ভিন্ন ভিন্ন হতে পারে, সমানও হতে পারে। তাহলে সমান আর ভিন্নতা, এই দুটো কথার মধ্যে স্থির কে? স্থির কিন্তু সমান। কেন? ভিন্ন নানা রকমের হতে পারে। তাহলে যদি ভিন্ন ভলিউমের হয়, তাহলে ওরা কি করবে? অনুপাতটা দিয়ে দেবে। আর যদি নানা রকমের না হয়, তাহলে সমান তো ওরা বলবে। যদি না বলে, তাহলে তাকে কি ধরবো? যেটা স্থির আছে অর্থাৎ সমান বুঝবো। তার মানে কিছু যদি না বলে, তাকে বোঝা হবে সে সমান আছে। কিন্তু এমন এমন কিছু ঘটনা আছে যা পৃথিবীতে ম্যান মেড না, প্রাকৃতিক। ফলে তার ঘটনাটা সমান যদি নাও হয়, কিন্তু সেটা নির্দিষ্ট, সেগুলো আমাদের দেখতে হলে আমরা কোথা থেকে দেখবো? ধরো একটা উদাহরণ হিসাবে দিই, আমার কাছে একটা বল আছে। এই বলটা সাদা কালো রং করে দিয়েছি। এখন সাদা কালো রং করার পরে কি করেছি? তার মাঝখান থেকে না কেটে দিয়েছি। মানে যেটাকে বলা হয় নিরক্ষরেখা বরাবর কেটে দেওয়া, অর্থাৎ একদম মিডল পোর্শন থেকে। এটার উপরে যে বলের যে উপরে সাদা আর কালো রংটা হয়েছে, তাতে যতটা জায়গা নিয়েছিল, জায়গা বলতে কি তার এরিয়া, ক্ষেত্রফল নিয়েছিল,
এখানকার উপরের ক্ষেত্রফলটা আর এই জায়গার ক্ষেত্রফলটা নিশ্চয়ই সমান হবে। তখন আমরা তো বলতে পারি যে বলের একটা অর্ধ, কি বলছি, গোলার্ধ, গোলকের অর্ধেক, একটা অর্ধেক যদি এক হয় আর একটা অর্ধেকও কি হবে, সমান হবে। কিন্তু তার মোটটা কি হবে, তো সম্পূর্ণ গোলক কি হবে, তার ডাবল হয়ে যাবে, যে কোনো একটা অর্ধগোলকের ডাবল হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি অর্ধগোলকের সাথে পুরো গোলকের তুলনা করতে চাই ওই একই গোলকের, তাহলে অর্ধগোলকে যতটা জায়গা নিয়ে রেখেছে সম্পূর্ণ গোলকে তার ডাবল জায়গা নিয়ে রাখবে। এটা আমাদের এই পোর্শনটাই ঘটবে, কারণ যে কোনো গোলককে যদি ভাগ করি তাহলে এই ঘটনাই ঘটবে যদি নিরক্ষরেখা বরাবর ভাগ করা হয়। তাহলে গোলকের মতন পার্ট কে নিচ্ছে আমাদের, গোলকের মতন পার্ট আমাদের নিচ্ছে পৃথিবী। আর এবার এটা পৃথিবীর অঙ্ক, কি আছে পৃথিবী, তাহলে পৃথিবীর এখানে অঙ্কতে দিয়েছে কি দেখো, সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:3 সমগ্র পৃথিবীতে। আর উত্তর গোলার্ধে কি আছে 2:3, 2:3, এটা আমাদের দাঁড়ি। দক্ষিণ গোলার্ধে স্থল ও জলের অনুপাত কি হবে? তাহলে আমরা যদি এই 1:3, এটা যদি আমাদের পরিমাপ থাকতো 100 কুইন্টাল 300 কুইন্টাল, আর এটা যদি আমাদের পরিমাপ থাকতো 2:3, মানে 200 কেজি 300 কেজি, তাহলে সমগ্র পৃথিবীর মাটি থেকে উত্তর গোলার্ধের মাটিকে বাদ দিলেই তো দক্ষিণ গোলার্ধের মাটি, সমগ্র পৃথিবীর জল থেকে উত্তর গোলার্ধের জলকে বাদ দিলেই তো দক্ষিণ গোলার্ধের জল। কিন্তু পারছি না কেন? একটা কারণেই পারছি না, কারণ এরা অনুপাতে আছে, এরা পরিমাপে নেই, অর্থাৎ তাদের ইউনিট নেই। তাহলে এখানকার তার যুক্তি প্রয়োগ করতে হবে। কি যুক্তি? আমাদের কাছে কি আছে, সমগ্র পৃথিবী আর উত্তর গোলার্ধ। কি বলা আছে, সমগ্র পৃথিবীতে আছে 1:3, আর কি আছে 2:3। আমাদের কি হতে হবে না, উত্তর গোলার্ধে, এই যে উপরটাকে আমরা কি বলি উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধের যতটা জায়গা নিয়ে আছে দক্ষিণ গোলার্ধের ততটা জায়গায় নিয়ে আছে। আর সমগ্র পৃথিবী তাহলে কত আছে, 1:2 হয়েছে। অর্থাৎ উত্তর গোলার্ধে জল আর মাটি যেটা ও কভার করে আছে সারফেসটা, এই পুরো যতটা জায়গা নিয়ে আছে সমগ্র পৃথিবীতে তার দ্বিগুণ আছে। তাহলে আমরা কি দেখছি, সমগ্র সারফেস, তাহলে সমগ্র সারফেসে শুধু জল নেই, শুধু মাটি নেই, কি আছে, মাটি আর জল নিয়ে আছে। তাহলে এখানকার যোগফলটা আমরা কত দেখছি, এই 1 আর 3কে যোগ করলে হয়েছে 4, আর এটা কত দেখছি 2 আর 3কে যোগ করলে হচ্ছে 5। তাহলে ওরা যা চাইছি আমরা তা নেই, যা চাইছি মানে কি, উত্তর গোলার্ধে যা থাকবে সমগ্র পৃথিবীতে যেন তার ডাবল থাকে। তাহলে কি বললাম এই কিছুক্ষণ আগে, যে আগে আমরা সমান করব, তারপরে ডাবল ট্রিপল যা চাইবে তাই করব। তাহলে আমরা আগে সমান করছি, উপরটার যোগফল 4, নিচেরটা 5, উপরটাকে 5 দিয়ে গুণ করি, নিচেরটাকে 4 দিয়ে গুণ করি। দেখো 4 আর 5 20 হয়ে গেল, 5 আর 4 গুণ করলে 20। তাহলে এখন উত্তর গোলার্ধে যতটা জায়গা দেখাচ্ছে সারা পৃথিবীতেও ততটা জায়গা দেখাচ্ছে, যেটা বাস্তবে অসম্ভব। তাহলে উত্তর গোলার্ধে যদি 1 গুণ থাকে, সারা পৃথিবীতে কত থাকবে, তার ডাবল থাকবে। তাহলে দেখো আগে সমান করব, তারপরে তার ডাবল করব। তাহলে আসলে প্রথমটা কত দিয়ে গুণ, আবারও যদি আমরা দেখি, আমরা একটু ছোট করতে পারছি, কি করে ছোট করছি, এটা এই 2 আর এই 2। তাহলে আসলে প্রথমটা আমরা গুণ করছি 5 দিয়ে, হয়ে গেল কত, 5 একে 5, 3 5 15, আর এই দিকে কত হয়ে গেল, 2 দিয়ে গুণ করা মানে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। কি করছি আমরা, উত্তর গোলার্ধ, সমগ্র পৃথিবী থেকে উত্তর গোলার্ধ কি করছি, আমরা বিয়োগ করছি। তাহলে বিয়োগ করে দিলে কি হবে, যে মাটি থেকে মাটি বাদ দিলাম 1 থাকলো, জল থেকে জল বাদ দিলাম 9 থাকলো। অর্থাৎ আমরা বলতে পারি দক্ষিণ গোলার্ধে আমাদের অনুপাত হবে স্থল এবং জলে 1:9। তাহলে দেখো কত সময় লাগবে, তোমরা কনসেপ্টগুলো আগে ভালো করে বোঝো, কয়েকবার প্র্যাকটিস করো, তোমাদের 12 থেকে 13 সেকেন্ডের বেশি কোশ্চেন সলভ করতে লাগবে না। চলো আরো বেশ কিছু অঙ্ক দেখি। এবার কি আছে, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2। কত লিটার, 35 লিটার। যদি ওই মিশ্রণে 5 লিটার দুধ মেশানো হয়, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? আমাদের কি বলেছে, অনুপাত কি হবে? আমরা দুইভাবে প্রাথমিকভাবে আগে দেখেন, আমাদের কাছে কিভাবে ছিল, 5:2 এই অনুপাতে ছিল। কি বলতে, 5 লিটার কি মেশাও না, দুধ মেশাও। ওরা বলে দিয়েছে প্রথমটা নীল, পরেরটা ওয়াটার, দুধ অ্যান্ড ওয়াটার। এই 35 লিটার তো আর শুধু দুধ ছিল না, 35 লিটার দুধ আর জল ছিল। তার মানে এই যে 5 আর 2 এর যোগফল
একেই আমরা বলতে পারছি ওরা আসলে বলেছে 35। এই 7 কে 35 বানাচ্ছে কত দিয়ে গুণ করে? আমি বুঝতে পারছি কত দিয়ে? 5 দিয়ে গুণ। তার মানে আমার অ্যাকচুয়ালি লিটারে কনভার্ট করলে 5 ইন্টু 5 25 আর 5 দুগুণে 10, তার মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের লিটার। তার মানে একক আমরা পেয়ে গেছি। একক পেয়ে গেছি কত? 25 লিটার আর 10 লিটার। কত লিটার মেশাতে পড়েছে দুধ? 5 লিটার। তাহলে এই দুধের জায়গায় কি করি? 5 লিটার মিশিয়ে দিই। কেন এবার তো আমরা যোগ করতে পারবো। যোগ করলে কত হয়েছে? 30। আর এটা তো কিছু ছিল না। কত? তার মানে যা ছিল তাই। অর্থাৎ আমরা কি বলতে পারি আমাদের রেশিও কত হয়ে গেল? 3:1। দেখো, আমরা কি করলাম? আমরা ১ম এ তার পরিমাপে বের করলাম। কারণ আমাদের যোগ করাটা তো পরিমাপেই ছিল। এইবার ভালো করে খেয়াল করো। এই অঙ্কতেই আমরা আবার ছোট করে আমাদের অনুপাত কত ছিল? 5:2। আমাদের যোগফল কত দেখায়? 7। এটাকে কত বলছে? 35। অর্থাৎ ইউনিট থেকে যদি 5 দিয়ে গুণ মানে আমরা কি বলছি? ১ ইউনিট বলতে আসলে আমরা বলছি 5 লিটারকে। এই যে আমাদের যেটা ১ ইউনিট দেখায় সেটা আমাদের কাছে কত? 5 লিটার। ভালো করে লক্ষ্য করো। এবার আমাদের অনুপাতটাই তো আছে। আর আমাদের 5 লিটারই তো যোগ করতে বলেছে। তাহলে 5 লিটারে কনভার্ট করে লিটার না যোগ করে এই 5 লিটার মানেই তো 1 ইউনিট। তাহলে তো আমরা এই দুধের জায়গায় 1 ইউনিট যোগ করে দিতে পারি। এই 1 ইউনিট যোগ করলে 5 আর 1 এ হয়ে যায় 6 আর এটা ২ ছোট হয়ে গেল 3:1। তাহলে আমরা কোথায় পেয়ে গেলাম? এত খাটনি আমাদের খাটতেই হলো না। দুধের লিটারে পরিবর্তন করতে হলো না। ইউনিট টু ইউনিটে যোগাযোগ করতে পারলাম। কখন করলাম? আগে মিল দেখে নিলাম যে 1 ইউনিট বলতে কত লিটার বলছে। তাহলে আমরা ইউনিট টু ইউনিটও যোগ করতে পারি। প্রথম দেখো, ভালো করে বোঝো, তারপরে গিয়ে ওর অ্যাপ্লিকেশন গুলো করতে পারবে। পরবর্তীকালে আরো অনেক চ্যাপ্টার আমরা নিয়ে আসবো। সেখানে আমরা দেখতে পারবো কি করে দ্রুত করতে হয়। চলো পরের অঙ্কতে আমরা যাই। 60 লিটার ওই অঙ্করই উল্টো অঙ্কটা। কি বলেছে? 60 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:1। এই অনুপাতকে 2:1 করতে হবে। কিন্তু কি মিশিয়ে বলেছে? বলেছে জল মেশাও। তাহলে আমরা কি করতে পারি? প্রাথমিক যেভাবে করি দেখো, কি বলেছে? ১ম এ 60 লিটার। আমরা কি করি এখানে? 3:1 যোগ করলে কত দেখায়? 4 দেখায়। এই 4 কে আমরা কত দেখাবো? 60 দেখাবো। 60 করলে কি হয়? কত? না 15 দিয়ে গুণ করতে হয়। এই জায়গায় একটু থেমে যাব। এটা মিল্ক, এটা ওয়াটার। ওরা কি বলেছিল? জল মেশাওয়া। তাহলে জল যদি আমি মেশাই পরিমাণ কত হবে? জলের পরিমাণ পাল্টেছে ওরা বলছে। কিন্তু দুধ তো মেশাতে বলেনি। ফলে দুধের পরিমাণ কি থাকবে? একই থাকবে। এবার ভেবে দেখো, আমাদের পরে কি অনুপাত করতে বলেছে? 2:1। এই যে পরে 2:1 করতে বলেছে, তার মানে এই যে ২ এর জায়গাটা আমার ৩-১৫ কত হয়? ৪৫। এটা কত হয়ে যায়? ১৫। তাহলে এই ২ টাই তো আমার ৪৫। কারণ দুধের পরিমাণ তো পাল্টায়নি। ও আগেও যা ছিল এখনো। কত দিয়ে? ঠিক অর্থে কত? 22.5। তার মানে এখন আমার জলের পরিমাণ কত হয়েছে? 22.5। আগে কত ছিল? এই যে আগে ছিল 15.5। অর্থাৎ অতিরিক্ত কত হলো? 22.5 মাইনাস 15.15 কত? 7.5 লিটার। তাহলে একবার এইভাবে আমরা করতে পারি। কি করে? পরিমাণে কনভার্ট করে। না হলে যুক্তি প্রয়োগ করতে পারি। কাকে সমান করব? এখানেও যেরকম সমান করেছিলাম দুধকে। তাহলে দেখো, মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক অ্যান্ড ওয়াটার। কিভাবে মিল্ক অ্যান্ড ওয়াটার? আমরা আগে যোগ বিয়োগ করার সময় শিখেছিলাম গত ক্লাসে। কি শিখেছিলাম যোগ বিয়োগের সময়? যে বড় থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে পরিমাণগত হবে বেশি কোথায়? ১ম এ না পরে? কি বলেছে দেখো, জল মেশাতে হবে। তার মানে পরিমাণগত হবে পরেই আমাদের বেশি। পরে কি অনুপাত আছে? পরে আছে 2:1। আগে কি অনুপাতে ছিল? আগে 3:1। দুধের পরিমাণটা সমান করতে হবে। এখানে দুধের পরিমাণ দেখাচ্ছে ২, এখানে দেখাচ্ছে অনুপাতে ৩। তাহলে কি করি? সমান করি। দুধের পরিমাণ টোটাল না, দুধের পরিমাণ সমান করছি। কারণ এখানে কি বলেছে? জল মেশাও। কারণ যদি আমি মিশ্রণে গিয়ে জল মেশাই, দুধটা তো স্থির থাকে। তাহলে ১ম টাকে কি করি? ৩ দিয়ে গুণ করি। পরেরটাকে কি করি? ২ দিয়ে গুণ করি। এই যে এরা। তাহলে হয়ে গেল ৩ দুগুণে ৬ আর ৩। আর এটা হয়ে গেল ৩ দুগুণে ৬
8 2 1 2। এই দেখো বিয়োগ করলে কিছু দুধের পরিমাণ নেই, এখানে পড়ে আছে 1। এবার আমরা কনভার্ট কি করে করব? এবার দেখবো আমাদের এই 60 লিটারটা কি বলা হয়েছে? বলছে 60 লিটার মোট। কোথায় আমাদের মোট আগে? এই 6 আর 4 এই যোগ করলে হয় 8। মানে আমার প্রথম অবস্থায় যদি মিশ্রণটা 8 লিটারের থাকতো, তাহলে আমি 1 ভাগ অতিরিক্ত জল মেশাতাম। অর্থাৎ আমার প্রথম অবস্থায় ছিল 60 লিটার, তাকে 8 ভাগের 1 ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব 7.5 লিটার। তাহলে আমরা এইভাবেও করতে পারি, আর আমরা এইভাবেও মূল অবস্থায় পরিবর্তন করে তাতেও করতে পারি। অভ্যাস করতে থাকো। প্রথম অবস্থায় এটা করে দেখে পরবর্তীকালে এটাই তোমার রপ্ত হয়ে গেছে এবং দেখে, দেখে অ্যান্সার গুলো করতে পারবে। ক ভাগের 1 ভাগ মেশাবো, ব্যাস সেখানেই মিটে যাবে। চলো চলে আসি আমাদের পরের অঙ্কতে। বেশ ভালো অঙ্ক। গত বছরই বাংলারই এক পরীক্ষাতে উচ্চ মাধ্যমিকের লেভেলে এসছে পরীক্ষাটা। তো এখন উচ্চ মাধ্যমিকের এই যে প্রথম অবস্থায় যে পরীক্ষাগুলো হয় না, উচ্চ মাধ্যমিকের লেভেল, মাধ্যমিকের লেভেল, তাদের পাটিগণিত পোর্শনটা সবার স্ট্যান্ডার্ড একই থাকে। আর বাকি যখন আমরা গ্র্যাজুয়েশন বা অন্য সব পরীক্ষায় চলে যাই, তখন বীজগণিত, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি শেখা আছে। ফলে এইটা এই প্রশ্ন পাটিগণিত আমার আসবে না এরকম দেখা যায় না। কি বলছে দেখো, সহজ করতে পারলেই এতক্ষণ যে অঙ্ক করেছি। রামলাল তার 2 সম্পত্তি 4 পুত্র এ, বি, সি এবং ডি এদের মধ্যে ভাগ করে। কিভাবে ভাগ করে? প্রথম যে প্রপার্টিটা ছিল সেটা 4:3:2:1 এ, আর দ্বিতীয় যে প্রপার্টিটা ছিল সেটা 5:6:7:8 এই অনুপাতে ভাগ করলো। যদি দ্বিতীয় সম্পত্তি প্রথম সম্পত্তির দ্বিগুণ হয়, ওটা বলে দিয়েছে। তার মানে সম্পত্তির কোন প্রপার্টিটা কতটা তা বলা আছে। কি বলেছে? দ্বিতীয় সম্পত্তিটা প্রথম সম্পত্তির দ্বিগুণ। তাহলে সবথেকে বেশি সম্পত্তি কে পাবে? দুটো প্রপার্টি মিলিয়ে। তাহলে আমরা দেখবো আমাদের এই যে অনুপাতে বলেছে তা ওদের যুক্তি মানছে না। কিভাবে দেখি? না 4:3:2:1 আর পরের প্রপার্টি দেখাচ্ছে 5:6:7:8। এই প্রপার্টির যোগফল কত দেখায়? 4 + 3 + 2 + 1 অর্থাৎ 10। আর এই প্রপার্টি দেখায় 5 + 6 + 7 + 8 8 7 15 20 26। তাহলে বুঝতেই পারছো সমান তো না, বরঞ্চ ওরা যেভাবে বলছিল যে প্রপার্টিটা দ্বিতীয় প্রপার্টিও ডবল, তাও না। যদি দ্বিতীয় প্রপার্টি ডবল থাকতো তাহলে প্রপার্টি যোগ করে দিতাম। এর এ প্রথম প্রপার্টি থেকে কত পেয়েছে, দ্বিতীয় প্রপার্টি থেকে কত পেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? এর সম্পর্ক যে ডাবল বলেছে সেখানে কনভার্ট করা। কি? টোটাল প্রপার্টি। তাহলে টোটাল প্রপার্টি প্রথমে 10 আছে, পরে 26 আছে। আমরা কি বলেছিলাম? তার ভলিউম যদি পাল্টাতে হয় কি করতে হয়? না আগে সমান করতে হয়, পরে যা খুশি তাই তুমি করো, ডাবল করো, ট্রিপল করো, যা বলেছে তাই করো। তাহলে এই যদি সমান করতে চাই, নিচেরটা 26 আছে, উপরে 26 দিয়ে গুণ করে দিই। আর উপরেরটা 10 আছে, উপরটা 10, নিচেরটা 10 দিয়ে গুণ। হয়ে গেল দুটো প্রপার্টির সমান। এবার কি করি? না বলেছে প্রথম প্রপার্টি সম্পত্তির দ্বিগুণ বলেছে দ্বিতীয় প্রপার্টি। তাহলে প্রথম প্রপার্টি যদি 1 থাকে, দ্বিতীয় প্রপার্টি হয়ে যাবে কত? তার ডাবল। দেখো এবার আমাদের শর্ত মিলে গেছে। এইবার আমরা কি করি? আগেও বলেছি কতবার যে গুণ করার হতে থাকলে বড় গুণ করব না, আগে ছোট করে নেব। এইটা আসলে তাহলে প্রথম প্রপার্টিটা আসলে কত দিয়ে গুণ করলাম? 13 দিয়ে। আর দ্বিতীয় প্রপার্টিটা আসলে গুণ করলাম 10 দিয়ে। 13 দিয়ে গুণ করলে 4 তেরং 52, 3 তেরং 39, 13 দুগুণে 26, 13 একে 13। আর এটা তো খুব সহজ, 10 দিয়ে গুণ করবো বলতে 50, 60, 70, 80। তাহলে এবার যোগ করলে কত দেখায়? প্রথমটা যোগ করলে 102, পরেরটা যোগ করলে 99, পরেরটা যোগ করলে 96, পরেরটা যোগ করলে 93। স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম জন অর্থাৎ এ যে আছে সে দুটো প্রপার্টি মিলিয়ে সব থেকে বেশি প্রপার্টির অংশ পাবে। তাহলে দেখো কোথা থেকে আমরা অঙ্ক আসছি, যে কনসেপ্ট নিয়ে আমরা মিশ্রণ করছি সেটা নিয়েই টাকা পয়সার অঙ্ক করছি। সেখান থেকেই কিন্তু আমরা অর্থাৎ যেখানে ভলিউম পাল্টানোর কনসেপ্ট আসবে তাগুলো আমরা করছি। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অঙ্কতে যাব। আজকের শেষ কোশ্চেন, এরপরে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। রেশিও অ্যান্ড প্রপোর্শনের আজকের শেষ কোশ্চেন। কি বলেছে? একদম প্রথম অবস্থায় যে কোশ্চেন ছিল তারই রূপ কিন্তু সবার শেষে। কি বলেছে? 6, 7, 15, 17 এর প্রতিটি সংখ্যার সাথে ন্যূনতম কত যোগ করলে
প্রাপ্ত সংখ্যাগুলির সমানুপাতই হবে। অর্থাৎ আমরা যদি মনে করি ওই যে সংখ্যাটা সেটা এক্স, তাহলে আমাদের যদি বীজগণিতিক ভাষায় লিখতে হয় 6 + x, নিচে 7 + x ইকুয়াল টু 15 + x, তার নিচে 17 + x। মনে পড়ছে প্রথম ক্লাসের আজকে যা করেছিলাম? এটা সলভ করাকে আমাদের পরীক্ষা হলে গিয়ে সম্ভব? একদমই না। আর যদি সম্ভবও হয় তাহলে এই অঙ্কটা করলেই আমরা যাব পিছিয়ে পড়বো সবার থেকে। তাহলে আমরা কি করব? আমরা এখানে অপশন টেস্ট করব। কি অপশন টেস্ট করব? ফার্স্টের দুটো সংখ্যার যা অনুপাত হবে, লাস্টের দুটো সংখ্যার অনুপাতও যেন তাই হয়। সমানুপাতিক মানে তাই। কিন্তু করব কি করে? র্যান্ডমলি না। এই 6 এর সাথে 6 যোগ করছি অপশন দিয়ে, 12 হয়। এই 7 এর সাথে 6 যোগ করছি, হয়ে যায় 13। যদি মৌলিক সংখ্যা চলে আসে তাহলে তাকে আমরা অ্যাভয়েড করব বেশিরভাগ ক্ষেত্রে। কারণ মৌলিক সংখ্যাগুলোকে গিয়ে আর ছোট বড় করা যাবে না। ফলে দ্বিতীয় অনুপাতটা কি রূপে আসবে আমরা জানি। তাহলে এখানে কি আসছে? 6 আর 6 যোগ করলে তো 12 হচ্ছে, কিন্তু দ্বিতীয়টা হয়ে যাচ্ছে 13। 13 একটা মৌলিক সংখ্যা, আপাতত ওকে বাদ। কিন্তু কখন আমরা মৌলিক সংখ্যা থাকলেও করব বলব। এরপরটা কি আছে? 6 আর 5 কে যোগ করলে 11, 7 আর 5 কে যোগ করলে 12, আবারও 11 মৌলিক, বাদ দিয়ে যাব। এরপরে আসছে 4, 4 আর 6 যোগ করলে 10, 7 আর 4 যোগ করলে 14। আমরা এবার দেখতে পারি 6 + 4 হয়ে গেছে 10, 7 আর 4 হয়ে গেছে 11। পড়ে রইল কে আমাদের? পড়ে রইল 3। এখন দেখো এতক্ষণ পর্যন্ত কি চলছে? সব একটা না একটা কি আসছে? এখানে মৌলিক এসছে, বাদ দিয়ে দেবো। এবার আমাদের চলে আসলো কি? না লাস্টের অপশন 3। 3 আচ্ছা সব দেখছিও না। প্রথম দুটো থেকেই বাতিল করে দিচ্ছি। 6 আর 3, তাহলে 6 আর 3 যোগ করছি। আর কি করছি? না 7 আর 3 যোগ করছি। কত হয়? 6 আর 3 এ 9, 7 আর 3 এ 10। এটা মৌলিক না? এবার চলে আসি। তারপরে কে পড়েছে? 15 আর 3। 15 আর 3, আর তার সাথে কে? না 17 আর 3। 15 আর 3 যোগ করলে হয়েছে 18, 18 আর 17 আর 3 যোগ করলে হয়েছে 20। দেখো 18 আর 20 কে ছোট করলে কিন্তু আমাদের ওই 9 আর 10 ই আসে। তাহলে আমরা কি করব? আমরা অপশন টেস্ট করব এবং অপশন টেস্টও সব করার দরকার। এগুলো স্যার লাস্টেরটাই যদি সত্যিকারেরই অ্যান্সার হয় সবকটা করব। কোথায় আমরা সবকটা করলাম? আমরা যুক্তি দিয়ে তাকে খণ্ডালাম। কি করলাম? যদি আমাদের কাছে ওই রেশিও দুটোকে মৌলিক সংখ্যা চলে আসে, 1 জন বা 2 জন, তাহলে তাকে আমরা এভয়েড করব প্রথম। আমরা যেখানে গিয়ে আমাদের মৌলিক সংখ্যা নেই, কারণটা কি? কারণ মৌলিক সংখ্যাগুলো আর তাকে ভেঙে ছোট করা যায় না। ফলে পরবর্তী সংখ্যা আমাদের কি রূপে আছে? সে তো অনুপাত রূপেই আছে। তার মানে তাকে পসিবিলিটিস কি বলে? মৌলিক সংখ্যা থাকলে সেটা হওয়ার চান্স 90% থেকে কমে যায়। আমরা অপশন টেস্ট করে এগুলো সলভ করব। কখনোই এইভাবে যাব না। তাহলে দেখো ১ম এ যেখানে সমানুপাত দিয়ে শুরু করেছিলাম, আজকে এসেও শেষ করলাম সেই সমানুপাতি অঙ্কতে। কি অঙ্ক থাকতে পারে এখানে? এখানে যে যোগ করার কথা বলেছে, কখনো, কখনো এটা বিয়োগ করার কথাও থাকতে পারে। তাহলে সেই পোরশনে আমরা চলে যাব। তখন আমরা যোগ না দেখে আমরা বিয়োগে যাব। আজকে এই দুটো পার্টে আমরা আজকে শেষ করলাম। রেশিও অ্যান্ড প্রপোরশন এর মূলত এসএসসি স্কুল সার্ভিস কমিশনের সি এবং ডি এ পরীক্ষা হতে চলেছে আগামী দিনে তা। এবং পরবর্তীকালে আরো টপিক যে সিলেবাস আমাদের আছে অ্যারিথমেটিক সিলেবাস, এই অ্যারিথমেটিক সিলেবাসের আরো যতগুলো টপিক আছে তা আমরা এইভাবে ধাপে, ধাপে নিয়ে আসবো। তোমরা আমাদের বদমাশ চ্যানেলকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও আমরা আপলোড করার সঙ্গে, সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।